রিপোর্টার্স ইউনিটিও এই তার এই পজিশনে আমরা গর্বিত। আমি অনুরোধ করছি আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং আজকের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম ভাইকে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য। আমি 2 ঘন্টার বেশি সময় 2 ঘন্টার মতো শুনলাম। অনেক বিষয় এসেছে। আমি সভাপতি বক্তব্য যে এই আলোচনাটা খুবই একটা আলোচনা হয়েছে, যেটা আমাদের সবার এই ডিসকাশনটা চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। মিডিয়া কমিশনের রিপোর্ট নিয়ে কথা আসছে। আমি মিডিয়া কমিশনের রিপোর্টটা করেছি। আমার মনে হয় আপনারা এটা এখনো অ্যাভেলেবল আছে অনলাইনে, সবাই করবেন। এটা আমরা যারা জার্নালিজম করি, জার্নালিজমকে ক্যারিয়ার হিসাবে নিয়েছি, আমার মনে হয় যে এটা খুব ভালো লেগেছে। আমি মিয়া একেও ধন্যবাদ যে উনি একটা ভালো একটা আলোচনার সূত্রপাত করেছেন। আমি দেখি যে সমস্ত জায়গায় ক্রিটিসিজম করেছেন সেই সমস্ত জায়গা আসলে উল্লেখ হওয়া উচিত। অনেকগুলো বিষয় এসেছে। প্রথম কথা হচ্ছে যে উনি বলছেন যে যেমন ধরেন এই রিলিজিয়াস সেন্টিমেন্টের বিষয়ে ক্লজটা উঠিয়ে দেওয়ার বিষয়ে উনি বলেছেন যে এটা থাকা উচিত। এখন আমরা যারা গভর্নমেন্টে আছি তাদের মতে যে এটা থাকা উচিত, কেননা সত্যিকার অর্থে বাংলাদেশে রিলিজিয়াস সেন্টিমেন্টের উপর করে অনেক প্রায়োরিটি মাইনরিটি পিপল যারা অনেক ভালনারেবল হয়ে যায় এই সমস্ত ইয়ের কারণে। তো ফলে ওয়েস্টার্ন কনসেপ্টে এই ফ্রিডম অফ স্পিচের কনসেপ্টে এই রিলিজিয়াস সেন্টিমেন্টের এই বিষয়টা যায় না, কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন। আপনি যদি গত মানে ফেসবুক যখন বাংলাদেশে পপুলার হয়েছে তারপরে থেকে যতগুলো রায়ট দেখবেন, যতগুলো ভায়োলেন্স দেখবেন, রিলিজিয়াস ভায়োলেন্স, প্রায় 90% ক্ষেত্রে ফেসবুকের পোস্ট চলবে। এবং এটা অন্যান্য দেশ হলে ফেসবুককেই শুরু করে দিত যে তুমি এগুলো মনিটর করো না। ফেসবুকের তো সত্যিকার অর্থে আমরা যেই ধরনের দেশ, আমাদের তো ইকোনমি কত বড় মাইন্ড নাই যে তাকে আমি অ্যাকাউন্টেবল করবো। এই জায়গাগুলো তো মানে তারা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ইউজ করছি, গুগল একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি, ওরা অ্যাকাউন্টেবিলিটির অনেক এই লটা নিয়ে আমার মনে হয় যে আরো অনেক বেশি ডিবেট হওয়া উচিত। ভালো লাগলো যে উনি এই বিষয়টা নিয়ে পেয়েছেন। তারপরে এসছে যে মিডিয়া কমিশন, আমি বললাম তো আপনারা সবাই পড়বেন এই কমিশনের, অনেক নির্ভরভাবে পড়লে অনেক ভালো কিছু পাবেন। আমাদের মিডিয়া সেক্টরের হিস্ট্রি জানবেন, গত হাসিনা আমলে কিভাবে জোর চুরি করে অনেকে টিভি লাইসেন্স পেয়েছেন সেগুলো জানবেন। অনেক কিছু আছে, আপনাদের জন্য এটা দরকার। বাংলাদেশে আমরা যারা জার্নালিজম করি আমরা তো অন্যান্য অনেকের দুর্বলতা নিয়ে দেখি, অনেকের অনেক সমস্যা নিয়ে দেখি। আমাদের যে সমস্যাগুলো সেটা আমাদের আসলে দেখা উচিত। আমাদের যে সমস্যাটা অনেক পুরনো এবং সেটার বহুবিধ কারণ আছে, সেই কারণগুলো আমরা অনেকেই এই গভর্নমেন্টের সময় আমরা এই কারণগুলো খুঁজছি। আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে এই কারণগুলো খুঁজছি। মিডিয়া কমিশনে একটা বড় ইয়ে আসছে যে বিএসএস, বিটিভি এবং বেতারকে একীভূত করতে বলেছে। বাইরের এক্সপেরিয়েন্সটাও এরকম যে একটা বড় হোল্ডিং কোম্পানি, একটা ব্রডকাস্ট কোম্পানির আন্ডারে এগুলো তিনটাই থাকবে। কিন্তু ইস্যুটা তো এখানে মানে বিএসএস, বিটিভি আর বেতারকে একীভূত করে আমি এটা কেন করতে চাচ্ছি, এটার এফিসিয়েন্সি বাড়ানো এবং এদেরকে পুরো ফ্রি করে দেওয়া উচিত। ফ্রি ইন এ সেন্স যেমন বিএসএস এর যারা নিউজ দিবেন, বিএসএস এর নিউজ কোনোদিন কোনো ফ্রি হবে না, ফ্রি ফর এভরিওয়ান। যারা নিউজ দিবেন, সরকার তো চায় যে মানুষকে ভালোভাবে এডুকেট করতে, মানুষকে ভালোভাবে ইনফর্ম করতে। তো সে বিএসএস এর নিউজে আমি এমনি ওদের টাকা আনছি, শুধু 10-15 টাকা আমি কেন ফ্রি দিব? এই বিএসএস এর পুরো
বিএসএস বিজিবি ও বেতারের একটা সমস্যা আছে, যেটা হাসিনার আমলে গত 15 বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল। আমি ইউনিয়নের লিডার, আমার মেয়েটার কোনো কোথাও চাকরি হচ্ছে না, আমি ওইখানে ঢুকাই দিলাম। আমি আমার ইউনিয়নের লিডার, আমার ছেলেটার কোথাও চাকরি হচ্ছে না, আমি তাকে ওইখানে ইয়ে করলাম। আমার মনে হয় এই সবাই মিলে এই দাবি তোলা উচিত যে কোনো হাইকোর্টের বিচার জাজের আন্ডারে দেখা উচিত যে গত 15 বছর ওইখানে কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা, যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশন। আমি এমন একটা লোককে আমি একটা কি পজিশনে দিলাম, দেখা গেল যে ওই প্রতিষ্ঠান ও একটা ভালো রিপোর্ট করতে পারে না, সে একটা প্রাইম মিনিস্টারকে কভার করতে পারে না, একটা মন্ত্রীকে কভার করতে গিয়ে 30টা ভুল করে। আমি তাকে কেন নিব? আমি এবং ট্যাক্স পেয়ার, আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। ইউনিয়ন লিডার, সে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সে তার ছেলে মেয়েকে ওইখানে ঢুকেছে। এটা তো সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করা উচিত এবং নিয়ম ভাবে, এমন না যে তাকে আরবিট্রারিলি তার চাকরিটা খাওয়া উচিত। নিয়মতান্ত্রিক ভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত, কতজনকে এরকমই দেওয়া হবে, এই বিষয়গুলো আসা উচিত। কারণ আমার আপনার ট্যাক্সের টাকায় আমরা কাউকে মানে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হতে দেওয়া উচিত না। আর বেতারটা সত্যিকার অর্থে, বেতার এখন যে টেকনোলজিতে আছে, অবসলেট টেকনোলজি। আপনি যদি আমেরিকায় যান, বেতার যেই কাজটা ওরা 500 জনকে নিয়ে করছে, 500 ইঞ্জিনিয়ার 1000 করছে, সেই কাজটাই আমেরিকায় 20 জন করছে। আনবিলিভেবল যে টেকনোলজি যেই জায়গায় গিয়েছে, ঠিক না? এখন এই লোকগুলোকে তো আপনি বলতে পারেন না যে না আপনাদের চাকরির দরকার নেই, তো এখন তাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ কিভাবে করি, সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের যে মিনিস্ট্রি এটা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত। বেতারের সত্যিকার অর্থে আমাদের যে পরিমাণ বাইরে বেতারের যে কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পডকাস্ট, একটা বড় সাহিত্য নিয়ে 3 ঘন্টার পডকাস্ট, তার হয়তো বা আপনি আধা ঘন্টাটা আপনি ইয়েতে দিলেন, এই জন্য আপনি বেতারের নিউজ আনলেন, একটা প্রোগ্রামে আনলেন, আর বাকিটা আপনি অনলাইনে বেতার তো এটা এই কাজ করতে হবে। আমি যে লোকগুলো আছে তাকে তো আমার ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। কত কত ওরা মানে জনবান্ধব অনেক, যে কাজটা প্রাইভেট টিভি করবে না, যে কাজটা প্রাইভেট নিউজ পেপার করবে না, সেই কাজগুলো তো তাদের করা। কালকে আপনি দেখেন শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী হলো, হ্যাঁ, উনি আমাদের খুব বড় একজন অ্যাক্ট্রেস, আমাদের মানে ফোক সঙ্গীতের উনি একজন বড় একজন মানে বিশাল মাপের একজন ব্যক্তিত্ব। তো তাকে নিয়ে তো আমরা কেউ একটা দেখা দিচ্ছি। এই কাজগুলো বিদেশে যারা করে ওইখানে আছে, কাজগুলো সরকারি মিডিয়াগুলো এই তার উপরে বেতার 2 ঘন্টার একটা প্রোগ্রাম, এটা অনলাইনে দিয়ে দিল, যার ইন্টারেস্ট আছে। আপনি স্কটল্যান্ডে বসে একজন হয়তো শাহ আব্দুল করিমের সম্পর্কে একটু জানতে চাই, মানে সিলেটি একজন স্কটল্যান্ডে বসে আছে, সে ওই পডকাস্টটা, সে তার হোটেলে বসে আছে, তার রেস্টুরেন্টে বসে আছে, সে 2-3 ঘন্টা এটা শুনছে। তো আমাদের এই জিনিসগুলো তো দরকার। মিডিয়া কমিশন যেটা ন্যাশনাল একটা ব্রডকাস্ট একটা কোম্পানির মতো কিন্তু তেমন এটা খারাপ কিছু না, বাট কারোর জন্য জব না যায়, কেউ যেন বলতে না জব তাদেরই যাওয়া উচিত যারা সত্যিকার অর্থে জবটা মা বাবা চাচাদেরকে ধরে দিতে। এটা সরকারি চাকরি এমন না যে আপনি খালি নেপোটিজম করে করে আমি দিব। আমি নিজে নিয়েছি হচ্ছে উত্তরায় পূর্বাঞ্চলে প্লট, ছেলেকে দিলাম হচ্ছে সোনালী ব্যাংকের চাকরি, মেয়েকে দিলাম আমি ইয়েতে চাকরি, কি যেন বিএসএস এর চাকরি, এগুলো ভূমিকা আছে। আপনি একটা সরকারি জিনিসটা কি আমি একটা বড় একটা লিডার হয়েছি তাই বলে আমি সবাই সবকিছু কি আমি এইভাবে আমি নেপোটিজম করে সবকিছু দিব না, এই কাজটা আমাদের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত একদম। আপনি ওয়েস্টবোর্ড এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভ দিতে হবে, যারা ওয়েস্টবোর্ড দিবেন তাদেরকে আমাদের 3000 টাকা করে দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট। আপনি ওয়েস্টবোর্ড দিবেন আমার, এবং আরেকটা এই বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে
দুইটা বিষয় আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা যারা ওয়েস্ট বোর্ড দিবেন, হ্যাঁ, তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে। আর হচ্ছে হলো যেই আমার মনে হয় এটা আমি নিজে এটা প্রস্তাব করছি, এটা আপনারাও ভাবতে পারেন, যারা টিভি দিবেন, যারা নিউজ পেপার দিবেন, যারা বড় অনলাইন দিবেন, তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা নিবেন, কি জন্য লাইসেন্স দিবেন, তাদের 10 থেকে 20 কোটি টাকা, অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা, এটা এই সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখা, যাতে তারা যখন সিক হয়ে যাবে, যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না 6 মাস, ওই টাকা সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকা থেকে ওদের বেতন দিবে, ওই টাকা থেকে ওদের পেনশন দিবে। বাংলাদেশে আমরা নিউজ পেপারের লাইসেন্স, টিভির লাইসেন্স, অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি, এগুলো দরকার নেই। নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে, টিভি যারা করবেন টাকা থাকতে হবে, অনলাইন করতে হবে টাকা থাকতে, কারণ আপনার তো টাকা, আপনার জার্নালিস্টকে আপনার বেতন দিতে হবে। আপনি যদি বেতন না দিতে পারেন, আপনি বেতন না নাই, আপনি 3টা পত্রিকার মালিক, এটা তো হতে পারে না। যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম ওয়েজ, যেটা 35,000 টাকা যেটা মাইনর বললাম, এটার সাথে 100% একমত। আপনারা যদি লাইনে দাঁড়ান, এটা নিয়ে যদি প্রোটেস্ট করেন, আমাকে ডাকেন, আমিও আসবো। আরেকটা হচ্ছে যে ইউনিয়নের কোন লিডার এই পত্রিকার এডিটর হলে উনি স্বেচ্ছায় এটা ছেড়ে দেবেন, ইউনিয়নের লিডার থাকবে। এটা এত বড় ভয়ঙ্কর রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে যে এর ফলে আপনি একদিকে মালিক হচ্ছেন, আবার ওদিকে আবার ইউনিয়ন হচ্ছেন, ফলে আপনার দ্বারা আমার আসলে কোনো লাভ হয় না। আপনি এডিটর হয়েছেন আপনার মেধার কারণে, আলহামদুলিল্লাহ আপনি এডিটরশিপ নেন, আবার যখন আপনি এডিটরশিপ ছেড়ে দিবেন তখন আবার ইউনিয়নে আসবেন। কিন্তু আপনি যদি ইউনিয়নের লিডার হন, আবার এট দ্য সেম টাইম আপনি হন কি জন্য এডিটর হন, তাহলে তো হলো না। কারণ একদিকে আপনি ইউনিয়নের কথায় আওয়াজ তুলবেন যে আমাকে আমার এদেরকে এটা দাও, আবার আপনি আবার মালিকের হয়ে আপনি নেগোসিয়েট, এটা কি হলো? এবং এইটার কারণ আপনি দেখেন গত 15 বছরে অনেক ইউনিয়ন লিডার অনেকগুলো পত্রিকার মালিক অনেকগুলো, এবং এরা কোন ধরনের জার্নালিস্টদের কোন এই রাইটের ব্যাপারে কোনোদিন সোচ্চার ছিল না, কোন ধরনের সোচ্চার ছিল না। আমি নাম বলতে পারি, আমি নাম বললাম না, আমি তো মালিক, আমি আবার ইউনিয়নের লিডার, এটা কেমন? অদ্ভুত না এই জিনিসটা? আপনি চিন্তা করেন, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যদি সে আবার মানে বিজিএমইর চিফ, আবার দিক দিয়ে আবার সে ইউনিয়নেরই চিফ, এটা হয় না কি? এই জিনিসটা আমাদের চোখের সামনে বছরের পর বছর, দশকের পর দশক এটা খুবই অন্যায় একটা জিনিস। এই জিনিসটা থাকা উচিত। আপনি যদি ইউনিয়নের লিডার হন, আপনি প্লিজ ওগুলো ছাড়তে হবে। আবার যদি আপনি এডিটর হন, আপনি ইউনিয়ন ছাড়তে হবে। ইউনিয়ন যারা খেটে খাওয়া জার্নালিস্ট, তারা এটা নেতৃত্ব দিবে, তারা আমাদের পেনটা বুঝে, আপনার পেনটা বুঝে। যে মালিক হয়ে যায় সে কখনো আপনার পেন বুঝে না, এবং এটা একদম অন্যায়। এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। আপনার রাজনৈতিক দলের সাথেও আপনার সম্পর্ক, ইউনিয়ন থাকলে সেভাবে সম্পর্ক থাকা উচিত কিনা এটাও দেখা উচিত। এফিলিয়েশন, আপনি এদের সাথে একে আপনি সাপোর্ট করছেন সেটা একটা, কিন্তু ডাইরেক্ট মেম্বার হওয়া এটা আবার অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। আমি জানি না এই বিষয়টা নিয়ে আমি আমার পড়ালেখা নেই, বাট এটা নিয়ে আপনারাও ভাবতে পারেন। আরেকটা হচ্ছে যে অনেকে কমপ্লেন করেন যে প্রচুর সাংবাদিক হচ্ছে, অনেক ধরনের সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে তারা জার্নালিজম করছেন, তাদের জন্য নিউজ কালেকশন হচ্ছে না। সত্যিকার অর্থে এটা রেগুলেশন আসা ইউটিউবে সাংবাদিকতা করবেন, যেইটা করবেন, কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে। একটা ছোট, আপনি মাইলস্টোনের কথা মনে আছে? মাইলস্টোনের যেদিন রাতে হলো, সেদিন রাতে
কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে 200টা ডেড বডি আছে, এই 200 ডেড বডি আর পাওয়া যাচ্ছে না। এতে কি হলো, পরের দিন আপনি দেখেন পুরো মাইলস্টোন উত্তপ্ত, সারা শহর উত্তপ্ত, হাজার হাজার মানুষ নেমে গেছে, 200টা ডেড বডি কই? এটা কারা করেছে? কিছু কিছু ইউটিউবাররা, কিছু কিছু যাদের জার্নালিজমের কোনো ট্রেনিং নাই, তারা এই কাজটা করে। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত, কারণ আপনার কারণে, আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেতে পারে, একটা মাইনরিটি ফেসের লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারে। এই জার্নালিজম সত্যিকার অর্থে যারা ভাবেন যে এটা ইজি করা, কিন্তু এটার প্রতিটা শব্দর দাম আছে। একটা শব্দ দিয়ে একটা ওয়ার্ড হয়ে যায়, আপনার একটা শব্দ আপনি জানতে হবে যে এই শব্দটা এই ইউজ করলে একটা ওয়ার হয়ে যায়, একটা শব্দ দিয়ে আরেকটা লোকের অধিকারটা কেড়ে নেওয়া হয়। আমরা ওয়েলকাম জানাই, পুরো বাংলাদেশের সবাই ইউটিউব করেন, ভালো কথা, বাট আপনি যদি নিউজ করতে আসেন আপনার মিনিমাম ট্রেন না, আপনার একটা সার্টিফিকেশন নিতে হবে, আপনার এক ধরনের ইয়ে, আদারওয়াইজ এই লোকগুলোকে এই সার্টিফিকেশন বা তার যদি এই এই ধরনের কোনো যদি রেগুলেটরি বডির কাছ থেকে কোনো যদি তার লাইসেন্সিং এগুলো না থাকে, তাকে বড় কোনো ইভেন্ট করতে দেওয়া হবে না। বড় ইভেন্টে শুধুমাত্র যারা ভালো, শুধুমাত্র যারা নিউজ পেপার, টিভি এবং অনলাইন যারা আছেন তারা, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিটিজেন জার্নালিস্ট, সরি, আপনার জন্য আপনি এটা ইদার আপনি এখান থেকে একটা কোনো রেগুলেটরি বডি থেকে বা কারো কাছ থেকে আপনার ট্রেনিং বা সিআইবি থেকে আপনার একটা ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিলেন, আপনার জার্নালিজম, তাহলে আপনাকে আমরা এখানে অ্যালাউ করব। আদারওয়াইজ আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের জন্য দেশে মহা ক্ষতি হয়ে যেতে পারে। আপনি যে, আমরা তো সেদিন পরের দিন সকালে আমরা মাইলস্টোনে গিয়েছিলাম, আপনি দেখেছেন হাজার হাজার ছিল, সবাই উত্তর। অথচ দেখেন একটা শুধুমাত্র এই মাইলস্টোন স্কুলের ওই রোল চেক করলেই জানা যেত যে কয়জন আসলে আহত হয়েছে, কয়জন মারা গেছে, রোলটা চেক করলে এই 200 জন মিসিং এটা আসে না। আপনি যদি জার্নালিজম করতেন, আপনি যদি সেই জার্নালিজম আপনি তাহলে কি করতেন? আপনি মাইলস্টোনের অ্যাডমিনিস্ট্রেটরের ফোন দিতেন, হেডমাস্টারকে ফোন দিতেন, ওদের যদি কোনো পিআরও থাকে তাকে ফোন দিতেন, তাকে বলতেন যে ভাই কতজন মিসিং, আমাকে একটু সুনির্দিষ্ট টাইম দেন, কতজন হসপিটালে আছে, আপনাদের কাছে কোনো গার্ডিয়ান এসছে কিনা যে মিসিং নিয়ে। গার্ডিয়ানরা কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছে না যে আমার ছেলে মিসিং, একজন বা দুইজন, কেউ, অথচ এক দুইজন ছোটখাটো ইউটিউবার এসে এমন করলেন পুরো শহর উত্তপ্ত হয়ে গেল। এই বিষয়টা আমার মনে হয় রেগুলেশন দরকার, এবং এই জায়গাটা আসলে এই মিডিয়া রিফর্ম কমিশনের আরো ডিটেল আসা উচিত ছিল, সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে। আর আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে একমত, আমাদের যে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে স্পিচ রিলেটেড যে ল, সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, সবগুলো বাতিল হবে। এটা অনেক 70-80 বার কনসালটেশন করে এই লটা করা হয়েছে। আমরা সবাই অনুরোধ করবো আবার করেন, এখানে কোন ল নাই যেটা জার্নালিস্টদের এগেইনস্টে যায়, এটা জার্নালিস্ট বান্ধব ল। এটা সেটা আমাদের মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়াতে তো আমাদের যারা শিশু আছে, মহিলা আছে, নারী আছে, যারা মাইনরিটি আছেন, তাদেরকে তো সেভ করতে হবে। সেই জন্য তাদের প্রোটেকশনের জন্য কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ, যাতে অনলাইন কেউ বুলিংয়ে শিকার না হয়। তো আমি মনে করি যে ইউটিউবিং এর ক্ষেত্রে যারা এবার এই যে প্রতিদিন কিছু কিছু দেখবেন যে প্রতিদিন মিলিটারি নিয়ে সস্তা কথা বলেন, ভালো ভালো মানে নিজেদের ট্রেনিং আছে বলে তারা বলে জার্নালিজম করছেন, প্রতিদিন সস্তা কথা মিলিটারি নিয়ে বলছেন, প্রত্যেকটা দিন 30 মিনিটের দিয়ে এর মধ্যে ভালো ভালো বড় বড় নাম করা, সোকল নাম করা, আমি সোকল নাম করাও আছে। পৃথিবীর কোন দেশে এগুলো দেয়? আপনি পাকিস্তানে যে করেন তো, ইন্ডিয়াতে যে করেন তো এই ধরনের ইউটিউব, বাংলায় যা করেন তো, এটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু। আপনার এই লোকগুলো তো সমানে করতেছে এবং এটার ভিতরে কোনো
ইয়েও নাই, কোনো জার্নালিস্টিক কোনো মিনিমাম ইথিক্স নাই, মিনিমাম ইথিক্স নাই। এই যে মিলিটারি নিয়ে আপনি বারবার বলছেন যে আমাদের নিরাপত্তা বাহিনী নিয়ে, এটা একটা বিষয়। আপনি যদি কোনো হিউম্যান রাইটস এর ইস্যু হয় অবশ্যই আপনি এটা হাইলাইট করবেন, সেটা যে ধরনের পাওয়ারফুল পরিস্থিতি হোক না কেন। কিন্তু আপনি সস্তা ইনভেস্টিগেশন, মানুষকে আপনি ভিউয়ার টানতে, যে আপনার 5,000 ভিউয়ার হয় আপনি 50,000 চাচ্ছেন, এরকম একটা মুখ প্রযোগ দিয়ে দিলেন। এই জিনিসগুলো আপনি দেখেন, আমি সবাইকে অনুরোধ করবো এগুলো দেখেন কি ধরনের ভিডিও হয়, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি মনে করি সাংবাদিক সুরক্ষা আইনটা ভালো ছিল, আমরা আবারও এটা নিয়ে কনস্ট্রাকটিভলি এনগেজ হতে পারি। এটা সত্যিকার অর্থে এটা আমাদের যে মিডিয়া রিফর্ম কমিশন যেই প্রস্তাবনা দিয়েছে এবং ওরা তো একটা ড্রাফটও করে দিয়েছেন, এটা খুবই ভালো। এবং এই ক্ষেত্রে যেহেতু আব্দুল্লাহ ভাই একটা ভালো পজিশনে আছেন, উনি ইনফর্মাল কিছু ডিসকাশন উনি নিজের উদ্যোগেই করতে পারেন, যেহেতু জার্নালিস্টদের সুরক্ষা, জার্নালিস্টদের ওয়েলফেয়ারটা ওনার একটা দেখভালের বিষয়। উনি এটা একটা খুব ভালো একটা, আমি বলবো যে উদ্যোগ। এবং এই বিষয়ে আমরা মানে আমি মিডিয়া রিফর্ম কমিশনের অন্যান্য বিষয়ে আমার পছন্দ হলো না বলে আমি এইটাকে এনগেজ হবো না, তা না। আমরা এনগেজ হই, এটা সবার জন্য মঙ্গলের বিষয়। আপনারা একটু পড়ে দেখবেন, এখানেও আছে, এটা ভালো একটা উদ্যোগ। এই জায়গাটায় আমাদের সবারই আরো যদি মনে হয় যে না এটাতে আরো বেটার করা যায়, ওকে লেটস ডু ইট। আরেকটা বিষয়, মিডিয়া ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা রায়টের, যারা পুলিশ স্ট্রিট প্রোটেস্ট করেন, তাদের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে এই জুলাই আগস্টের যে গত বছর জুলাই আগস্টে আন্দোলনের সময় যে 6 জন জার্নালিস্ট মারা গেলেন এবং 600 জার্নালিস্ট আহত হলেন, এই থেকে আমাদের মিডিয়া ওনাররা এখান থেকে শিক্ষা নিল, তারা শিক্ষা নেন। আমাদের এই আইনে আমি প্রস্তাব করছি এমন একটা ক্লজ থাকতে হবে যে যদি কোনো সাংবাদিক কর্মক্ষেত্রে যে উইদাউট সেফটি ইকুইপমেন্ট ছাড়া তাকে পাঠাবে এবং সে যদি এখানে মারা যান, ওটার জন্য ওনার তার এগেইনস্টে মানে কেস করার একটা বিধান থাকতে হবে। আপনি জার্নালিজম করাবেন, তাকে একটা বড় প্রোটেস্টে আপনি পাঠিয়ে দিলেন, কোনো ভেস্ট নাই এখানে, কোনো সেফটি হেলমেট নাই, কোনো সেফটি গগলস নাই, কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই, আপনি তাকে দিয়ে পাঠিয়ে দিয়ে আপনি বললেন তারপরে সে মারা গেল এই যে ক্রস ফায়ারে পড়ে এদের মধ্যে, এটা দায়িত্ব তো আপনারও। আপনি ওনার হিসাবে, মালিক হিসাবে আপনি একটা টিভি স্টেশন চালাচ্ছেন, তা দিয়ে আপনি আপনার বিজনেসের প্রভূত উন্নত করছেন, আর আমার জার্নালিস্ট ভাইটাল আপনি একটা বেস্ট আপনি 3,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, আপনি এটা কিনতে পারেন না। সবার জন্য তো আর কিনতে লাগবে না। একটা সাংবাদিক, একটা পত্রিকায় যদি ধরেন 30 জন সাংবাদিক থাকে, তার 5 জন না হয় যেতে যায়, ফটোগ্রাফার করেন, টিভি করেন বা ইয়েতে, কয়জন যায়? 10 জন যেন হয়। তার জন্য আপনার সেফটি ইকুইপমেন্ট থাকতে হবে। আর যদি সেফটি ইকুইপমেন্ট ছাড়া কোনো সাংবাদিক যান, তার যত রকমের আহত নিহত হওয়ার লায়াবিলিটি মালিকদের। মালিকরা এটাকে এমন একটা সাংবাদিক সুরক্ষা আইনের মধ্যে একটা ক্লজ থাকতে হবে যে সাংবাদিক এই সমস্ত ক্ষেত্রে যেই সাংবাদিক মারা গেলেন সেই সাংবাদিকের ফ্যামিলি ওই মালিককে কেস করতে পারবে, ক্ষতিপূরণ দাবি করে বড় রকমের কেস করতে পারবে। আমার আর বেশি কিছু নাই, অনেকে মব নিয়ে বলেন, আমি আবারও বলবো যে যেগুলো লেজিটিমেট প্রোটেস্ট সেগুলোকে প্রোটেস্টই বলা উচিত, আর যেগুলো মব, যেটা আসলেই মবকে মবই বলে। কিন্তু যদি প্রোটেস্ট হয়, প্রোটেস্টে যদি আপনি মব বলতে চান, তাহলে যারা জেনুইন একটা কারণে আপনি প্রোটেস্ট করলো, তার প্রোটেস্ট করার অধিকারটাই আপনি কেড়ে নিতে চান। এটা একটা খুবই মানে ইদানিং আমরা দেখছি অনেকে এই ধরনের আলাপগুলো তুলছে। হ্যাঁ, খুব বড় রকমের যে কোনো প্রোটেস্টকেই আপনি ওই মব বলে তাকে আসলে প্রোটেস্ট করার অধিকারটা আপনি কেড়ে নিতে চাচ্ছেন। সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। এটা খুবই একটা ভাইটাল জিনিস। আপনি যে প্রোটেস্ট করতে পারেন সেটাকে অনেকে চাচ্ছে না এই প্রোটেস্ট করার ইয়ে। এবং এই যে লোকগুলো এই আলাপগুলো তুলছে, তারা কিন্তু গত 15 বছরে যত মব হয়েছিল একটা শব্দ বলেনি। থ্যাংক ইউ, আমি এর বেশি আর কিছু বলবো না। আপনারা আমাকে দেখেছিলেন।
আমি খুব অনার ফিল করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ শফিকুল আলম ভাই, আসলে ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ইতিমধ্যে একটা ইন্টারফেসও করেছি ভাইয়ের সঙ্গে। আমি আশা করি আমরা খুব শীঘ্রই আরেকটি ইন্টারফেস করবো আমাদের সাংবাদিকদের নিয়ে। উনি বিশেষ অভিজ্ঞতা রেখেছেন সেই বিষয়ে এবং বর্তমান পর্যন্ত কি করেছেন সে বিষয়ে আমরা খুব শীঘ্রই ইন্টারফেস করবো। ধন্যবাদ সবাইকে।